প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা পানি রাজনীতি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, সাবেক চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন আবু সাঈদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাই। কাকে দিয়ে শুরু করো? সাংবাদিক দিয়েই শুরু করি না? আপনি জানেন যে ঐতিহাসিক ফারাক্কা দিবস পালন করা হলো, যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির উপর। দ্যাট মিনস যে ফারাক্কা যে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বর, মানে চুক্তিটা নবায়ন করতে হবে। তো এটা যে বলেছে যে এটা ফারাক্কার সাথে একটা দেশের যে সম্পর্ক, ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক নির্ভর করছে, তার মানে চুক্তিটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়। না, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ চুক্তি। এবং আমাদের তো সরকারি ভাষ্য অনুযায়ী 54টা আন্তর্জাতিক নদী আছে। তো ভারতের সঙ্গেই বোধহয় 51টি। তবে আমাদের এখানে গবেষকদের বক্তব্য অন্যটা। গবেষকরা বলেন যে এটা আমলারা প্রত্যেকে 54 পেয়েছেন, এটা তারা জানেন না। অনেকেই কেউ সরজমিনে তদন্ত করে দেখিয়েছেন যে শতাধিক আন্তর্জাতিক নদী আছে, অর্থাৎ দুই দেশের সঙ্গে সীমানা অতিক্রম করেছে এমন নদীর সংখ্যা প্রায় 100 এবং তারও উপরে। রাজশাহীর এক ভদ্রলোক, আমি এই মুহূর্তের নামটা মনে পড়ছে না, উনি সীমান্তের চারপাশ দিয়ে ঘুরে এসেছেন। ঘুরে এসে সমস্ত নদীকে স্পর্শ করেছেন। ওনার হিসাব অনুযায়ী হচ্ছে নদীর সংখ্যা 112 কি 13টা। তো এই হচ্ছে বাস্তবতা। আচ্ছা, সেই আলোচনায় পরে আসি। আমরা স্বাধীনতার 55 বছরে একটা নদীটি চুক্তি করতে পেরেছিলাম, সেটা হচ্ছে গঙ্গা চুক্তি। তাও তখন সেটা সম্ভব হয়েছিল, কেন্দ্রে দেবগৌড়া সরকার ছিল, পশ্চিমবঙ্গে জ্যোতি বসু সরকার ছিল, এবং জ্যোতি বসুর আপ্রাণ প্রচেষ্টায় তো এই চুক্তিটা সম্ভব হয়েছিল। চুক্তিটা উভয় দেশের জন্য একটা সম্মানজনক চুক্তি। কিন্তু এই চুক্তি হওয়ার পরেও, চুক্তিটার পরেও অভিযোগ রয়েছে যে ফারাক্কার উজান থেকেও পানি প্রত্যাহার করা হচ্ছে। তো এখন এই চুক্তি অনুযায়ী যদি যদ্দূর যে 70,000 কিউসেক পানি যদি থাকে, আমরা 50-50 পাবো। তো এর উপরে গেলে তো সেখানে বাংলাদেশ 40,000 কিউসেক পাবে। এই ধরনের চুক্তিটা রয়েছে। তো এটা আমি যদ্দূর শুনেছি, এখন ভারতের পক্ষ থেকে এটাকে বলা হচ্ছে যে পানির প্রবাহ তো কমে গেছে। তো সেই ক্ষেত্রে কি হবে, অফিসিয়ালি প্রস্তাব না, দুই দেশেরই এখন টেকনিক্যাল টিম কাজ করছে। তো সেখানে তাদের নতুন কোনো প্রস্তাব আছে বলে অনেকেই পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে। বাস্তবে কি আমি জানি না, যেহেতু তারা অফিসিয়ালি বলছে না। তবে উজান থেকে পানি প্রত্যাহার এটা কিন্তু দেদারসে করা হচ্ছে, সব নদী, তিস্তা থেকেও করা হচ্ছে। তো তিস্তা চুক্তিটা তো মানে করা হবে, এটা তো তখন কংগ্রেস সরকার ছিল এবং বাম সরকার ছিল, সবাই এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না। কিন্তু বাংলাদেশ তখন যত দ্রুততার সঙ্গে এই চুক্তিটা করা উচিত ছিল, নির্বাচনের আগেই করা উচিত ছিল, মমতা নির্বাচনের আগে বামফ্রন্ট থাকতে। কিন্তু সরকার মনে করলো যে মমতা আসার মধ্য দিয়ে বোধহয় একটা নতুন সুবাতাস বইবে, কিন্তু মমতা এসে বাগড়া দিল, আর চুক্তিটা এখন পর্যন্ত হলো না, এটা ঝুলে আছে। এর বাইরেও আরও 6টা নদী নিয়েও আলাপ আলোচনা হয়েছিল। সেই আলোচনাও কি, তো সেটাও টেবিলে আছে। তো আমাদের কথা হচ্ছে যে আন্তর্জাতিক এই নদীগুলোর একটা দরকার, নিয়মের মধ্যে দিয়ে একটা পানি বন্টন, একটা পদ্ধতি দরকার, এবং একতরফাভাবে উজান থেকে পানি প্রত্যাহারের এই নীতি পরিত্যাজ্য। এই নীতি গ্রহণ করাটা যাবে না, এবং এর জন্য দরকার হলে আন্তর্জাতিক খবরদারি হতে পারে, কোনো আপত্তি নেই। আমরা জানি যে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে সিন্ধু চুক্তি হয়েছে এবং পার্টিশনের পরপরই সেটা হয়েছিল। তো এখানেও আমার এই জায়গাটা এখন খুবই জরুরি হয়ে পড়ছে, উভয় দেশের স্বার্থেই এটা দরকার। আমরা যদি বলি যে না, এটা বাংলাদেশের স্বার্থে কেবল দরকার, তা না। ধরুন যে এই পানি এখানে প্রবাহিত না হওয়ার কারণে যদি সুন্দরবনে মড়ক দেখা দেয়, লবণাক্ততা বেড়ে যায়, মড়ক দেখা দেয়, তবে কেবলমাত্র তো বাংলাদেশের সুন্দরবনই আক্রান্ত হবে না, ভারতের অংশও সুন্দরবন আক্রান্ত হবে। যদি ধরুন যে ইতিপূর্বে দেখাও দিয়েছিল যে রাজশাহীতে মরুকরণ প্রক্রিয়া দেখা দিলে, সেটা কি মুর্শিদাবাদ কি রক্ষা পাবে? পাবে না। হ্যাঁ, এটা ঠিক যে আগুন
আসে না যে গ্রামে আগুন লাগলে আগুন আগে আমাদের বাড়িতে লাগবে, আক্রান্ত আমরা হব, কিন্তু সেই আক্রান্তটা তো ভারতও রক্ষা পাবে না। যে কারণে ভারতেরও পরিবেশ কর্মী তারা এই আন্দোলনের পক্ষে তারা রয়েছে যে বাংলাদেশের সঙ্গে একটা ন্যায্য সমতা ভিত্তিক এবং ন্যায্যতা ভিত্তিক একটা চুক্তি সম্পাদন করা দরকার। বাংলাদেশ কিন্তু এক্ষেত্রে যথেষ্ট উদার। আপনার খেয়াল আছে বোধহয় যে 2019 সালে যখন ত্রিপুরার সাব্রুম পানির সংকট দেখা দেয়, তখন বাংলাদেশ 1.82 কিউসেক পানি দিয়ে দেয়, উত্তোলনের জন্য অনুমতি দেওয়া হয়। বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট উদার, কিন্তু আমরা প্রতিবেশী বন্ধুদের কাছ থেকে অনুরূপ উদারতা আশা করি। এখানে সমস্যা হচ্ছে বাংলাদেশে কতগুলো জিনিস আলোচনায় এসেছে, কেন পানি তো আর পানির ভিতরে আটকে নেই, এটা ডাঙ্গায় উঠেছে চুক্তিটা। যেমন ধরুন যে ভারতের প্রয়োজন ছিল যে ভারতের যেসব প্রয়োজন তার করিডোর ইত্যাদি, আচ্ছা ওই প্রসঙ্গে আমরা আবার পরে এটার সাথে আমি একটু শেষ করি, এই কথার সঙ্গে রিলেট করা দরকারটা, যে তার সেই সমস্ত ব্যাপারগুলো সে তার মাল পরিবহনের জন্য সেসব করিডোর এবং এটা অন্যান্য যে সব ব্যাপারটা যোগাযোগের সেই চুক্তিগুলো হয়েছে। বাংলাদেশের দরকার হচ্ছে পানি, কিন্তু এই পানি চুক্তি এখনো ঝুলে আছে। তিস্তা চুক্তি হচ্ছে না, আরও অন্যান্য নদীর ব্যাপারে আসলে সব নদীরই চুক্তি হওয়া দরকার। কমপক্ষে চিহ্নিত 54টার চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। 55 বছরে একটা হয়েছে, বাকিগুলো কবে হবে আমরা জানি না। যেটা হয়নি সেটা তো আমরা প্রত্যাশা করতে পারি, যেটা হয়েছিল মেয়াদ শেষ হতে যাচ্ছে, যেটা গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি। এখন সরকার বলছে যে বাংলাদেশে নতুন রাজনৈতিক সরকার, সেখানে আরেকটা সরকার আছে, তো এখন নতুন একটা সম্পর্কের ভিত্তি রচনা হতে যাচ্ছে আমরা মনে করি, বা এরকমই বলা হচ্ছে। সেক্ষেত্রে ভারতের দিক থেকে এইটা যদি না করে বা করার ক্ষেত্রে যদি নতুন করে শর্ত দেয়, সেটাকে আপনি কিভাবে দেখবেন? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার শিরোনাম খুব সম্ভবত পানি রাজনীতি এই ধরনের একটা দিয়েছেন। প্রকৃতপক্ষে এটা পানি নিয়ে রাজনীতি। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় একটি ক্রাইসিস হচ্ছে আপনার মিষ্টি পানির যে বন্টন নিয়ে, এটি বড় ক্রাইসিস। আর বিশেষ করে এইটি আমরা ভারতবর্ষে বেশি দেখতেছি, পাকিস্তান, ভারত, বাংলাদেশ এখানটাই বেশি। তার কারণ হচ্ছে আপনার যদি আমাদের সাথে ভারতের সম্পর্কটাই ভালো থাকতো, তাহলে মনে হয় আজকে এই যেই শিরোনামে আপনি আলোচনা করতেছেন এখানে আমাদেরও আপনি ডাকতেন না, আলোচনা করতে হতো না। আমার মনে হয় পানি রাজনীতিটাই বেশি প্রকট রূপ ধারণ করতেছে এখানে। আমরা দেখব স্বাধীনতার পরে কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের প্রতি যত সহানুভূতিশীল অথবা বন্ধুত্ব সম্পর্কের হাত নিয়ে অগ্রসর হয়েছিল, তারপরে সরকার পরিবর্তন হলে যেন আমার মনে হয় আওয়ামী লীগ না থাকলে নতুন সরকার আসলে মনে হয় এলোমেলো হয়ে যায়। বিশেষ করে দিল্লির সরকারের অ্যাটিটিউডটা চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে আমি একটু বলবো, আমার মনে হয় এখানে আমরা ছোট দেশ, সত্যি কথা, আমরা জনসংখ্যার দিকে ছোট, আমাদের ভৌগোলিক সীমানা সেটিও ভারতের চেয়ে ছোট এবং সব দিকেই ছোট। কিন্তু একটি দেশের সাথে অন্য দেশের সম্পর্ক ছোট বড় দিয়ে হয় না, সম্পর্কটা হয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে। ইউরোপিয়ান স্টেটসগুলি আপনি যদি দেখবেন একটি বড় দেশ ছোট দেশকে সম্মান দিয়ে কথা বলে, সম্মানের সাথে চুক্তি করে এবং সম্মানের সাথে তাদের সমস্ত ব্যাপারগুলি মীমাংসিত হয়ে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষ করে দেখতেছি ভারত কিন্তু ওই সম্মানের নজরে দেখতেছে না, ভারত দেখতেছে তার স্বার্থের দিকে। তবে স্বার্থের দিকে যদি বেশি নজর দেয়, গুরুত্ব দেয়, তাহলে কিন্তু সেই সম্পর্ক টেকসই হয় না। আমরা কি দেখব, তার প্রথম যেটা দেখলাম আমরা শেখ সাহেবের সময় আমরা যে বিষয়টি দেখি, কংগ্রেস ছিল কেন্দ্রে, আমরা দেখব পানির চুক্তিটা যেটা গঙ্গা চুক্তিটা মোটামুটি হয়েছে, সেখানে কিন্তু আমাদের ডিপ্রাইভ করা হয়েছে, আমাদের যে আসল পাওনাটা সেটা দেয়নি। এবং চুক্তির পরবর্তী পর্যায়গুলি আপনি দেখবেন
যেই চুক্তিতে যেভাবে পানি বন্টন করার কথা সেইভাবে কিন্তু তারা বন্টন করে না। দেখবেন গরমের সময় যখন আমাদের শুষ্ক মৌসুমে পানির বেশি প্রয়োজন তখন পানি তারা কম ছাড়ে, কম দেয়। আবার যখন দেখবেন বর্ষাটা শুরু হয়ে যায়, প্রবল বৃষ্টিপাত হয়, ভারতও যখন আমাদের পানি দরকার নাই তখন আমাদের বন্যা হয়ে যায়, বেশি পানি দিয়ে বন্যা প্লাবিত করে। তাহলে এটি হচ্ছে কি, এটি হচ্ছে এমন একটি রাজনীতি যেই রাজনীতিতে একটা দুষ্ট চক্র, আমি বলবো দুষ্ট চক্র এখানে ঢুকে গিয়েছে। তো এখানে আমার মনে হয় প্রথমে আমি বলবো ভারতের আপনার সুন্দর পদক্ষেপ নেওয়া অগ্রসর হওয়া উচিত। কিন্তু ভারত একটি ভুল আগে থেকে করছে। আমি কিন্তু ভারতের রাজনীতিবিদদের অনেক আগে, ইদানিং আমি তত প্রশংসা করি না, আমি সবসময় প্রশংসা করতাম, কারণ ভারতের রাজনীতিদের নিয়ে লর্ড মাউন্টব্যাটেন একটা কথা বলেছিলেন। দেশ যখন পাকিস্তান এবং ভারত স্বাধীন হয় তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন লর্ড মাউন্টব্যাটেনকে যে পাকিস্তান কিভাবে শাসিত হবে আর ভারত কিভাবে শাসিত হবে। লর্ড মাউন্টব্যাটেন উত্তর দিয়েছিলেন পাকিস্তান শাসিত হবে সেনাবাহিনী দ্বারা, শক্তিশালী আর্মি দ্বারা, আর ভারত শাসিত হবে বুদ্ধিজীবীদের দ্বারা, জাতীয়তাবাদী নেতাদের দ্বারা। কিন্তু আমরা দেখি এই বিশেষ করে বর্তমান যে সরকারটি আছে তার আগে কিন্তু এত উলটপালট, এত এলোমেলো হতো না। মোটামুটি আমরা তাই ধরে নিতাম যে বুদ্ধিজীবীদের যারা পরিচালিত হচ্ছে। সেই ক্ষেত্রে হয় কি মেধার গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এখন মেধার গুরুত্ব না দিয়ে আমার মনে হয় শক্তি প্রয়োগের চিন্তা ভাবনা করে, সেটি বোকামি করবে। বোকামি করবে আরেকটি ক্ষেত্রে তারা বোকামি করতেছে, অর্থাৎ বাংলাদেশকে তারা এমনভাবে বন্ধুত্ব স্থাপন করবে যা বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, সবার সাথে আমার সমপরিমাণ সম্পর্ক থাকবে। কিন্তু তারা কি করেছে, তারা ওই যে ওয়ারেন বাফেটের নাম আমরা সবাই শুনেছি, ওয়ারেন বাফেট তার ওই শেয়ার মার্কেটে বিজনেসের বিষয় আলোচনা করতে গিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কিভাবে বিজনেস করতে হবে, ইনভেস্ট করতে হবে টাকা শেয়ার মার্কেটে। বাফেট সুন্দরভাবে বলেছিলেন যে একটি পলিসি আপনি গ্রহণ করেন আর সব ডিমগুলোকে একটা বাস্কেটে রাখবেন না, অর্থাৎ বেশ কয়েকটা আইটেমে ভাগ ভাগ করে আপনি শেয়ার ক্রয় করুন, তারপর একটা লস একটা লাভ, এইভাবে অগ্রসর হবেন। ভারত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ওই একটি দল আওয়ামী লীগের উপরে সমস্ত নির্ভর করে, সুখ দুঃখ অথবা কিভাবে কি করবে দিবে, এই একটা বাস্কেটে আমার মনে হয় ডিমগুলি রেখেছে দেখে এই অবস্থা সৃষ্টি হচ্ছে। সেখান থেকে তার পলিসি পরিবর্তন করতে হবে। পলিসি পরিবর্তন না করলে হয়তো আপনি প্রশ্নে এসে পড়বেন কিছুদিনের মধ্যে খুব সম্ভবত তিস্তা চুক্তি হয়ে যাবে, সেখানে কিন্তু চরম বেকায়দায় পড়ে যেতে পারে ভারত। কেন পড়ে যাবে? কারণ যেভাবে ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ডের পদ্ধতি তারা গ্রহণ করছে, এটা অবশ্য লেনিন রুশ বিপ্লবের সময় করেছিলেন ভিন্ন, কিন্তু তারা এখানে এক পা অগ্রসর হয়ে দু পা পিছনে চলে যায়, সেটা অন্যভাবে। কি জন্য? বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আমি যদি আপনি তিস্তা প্রকল্পের দিকে আসেন, তিস্তার দিকে আমি আবার আমি এখন এই যে আমি একটা আইডিয়া দিচ্ছি, কেন সেটা ফারাক্কা লাগবে আপনার, সেই ফারাক্কাটা আপনি নিজে দেখেন। এটা দিয়েই তো আমার শুরু, যদি আপনি ডিসেম্বরে দেখেন কি করবে, দেখেন ডিসেম্বরে কি করবে আপনারা। আমাদের আলোচক সুন্দরভাবে বলছে সাংবাদিক ভাইয়া, যে সব কেন্দ্রে কি ছিল, কেন্দ্রে মনে করেন এখন বিজেপি সরকার আছে, এখানে রাজ্যে মমতা ছিল, হয়নি, কিন্তু এখানে কি হবে? এখন আবার বলবে কি জানেন, যে ওই যে তারা ট্রাম্প কার্ড আছে, যে এখন এই সরকারের সাথে আলোচনা করতে গেলে আমরা ভবিষ্যতে কি করবো, নেক্সট তাদের ওই যে ডিম, মুরগির ডিম, ওই ডিমের চিন্তা ভাবনা করে দেবে, কতটুকু তাদের ছাড় দিবা, কতটুকু ইনক্লুসিভ পলিটিক্স করবা, কোনটা কি, সেটা আমার ব্যাপার। কিন্তু সে দেখবে না, সে দেখবে ওই যে মুন্সিয়ানাগিরি, সেটা করবে। সেই ক্ষেত্রে দেখবেন তখন দেখা যাবে সে শুভেন্দু তার কমিউনাল একজন নেতা, সেটা শুভেন্দু নিয়ে আমরা আপনার কাছে আবার আসবো স্যার। এখন আমি আবু সাইদ খান, যেটা বলছিলেন আপনি তো ফারাক্কা নিয়ে বললেন, সেটা এখন ওই যে এই সরকার এসে যে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, এটাকে সরকার এটাকে একটা মানে কি বলে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছে সরকার। কিন্তু একটা জিনিস মির্জা ফখরুল বলেছে, আপনাকে শোনাই, সেটা অবশ্যই আপনি দেখেছেন, পত্রিকায় আমি দেখলাম, উনি বলছেন যে অন্য যেসব দেশ বা শক্তি আছে তাদের ভ্রুকুটি উপেক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তা আমার কথা যে পদ্মা ব্যারেজ আমরা করব আমাদের জায়গায়,
কারা ভ্রুকুটি দেখায়? এখানে রাজনীতিটা কি? না, এটা ভ্রুকুটি দেখানোর বিষয় না। আর একটা হচ্ছে যে আমরা যদি মনে করি যে পদ্মা ব্যারেজটা হচ্ছে ফারাক্কার বিকল্প, ফারাক্কা পানি না দিলে পদ্মা ব্যারেজের মাধ্যমে বাংলাদেশ তার পানি প্রবাহকে নিশ্চিত করবে, ব্যাপারটা তা না। কিন্তু সেটা হচ্ছে যে আমরা যে পানিটুকু পাই সেই পানিটুকু সদ্ব্যবহার করার জন্যই হচ্ছে পদ্মা ব্যারেজ। এটার সঙ্গে ভারতের কোনো ব্যাপার নেই। ভারতের যে জিনিসটা হচ্ছে যে ফারাক্কা চুক্তি, সেটা হলো যে ফারাক্কা চুক্তির মাধ্যমে পানিটাকে বন্টন করা। উজান থেকে যেভাবে পানি প্রত্যাহার করছিল, ফারাক্কার উজানে কিন্তু আরও আছে, ফারাক্কাকে থেকে আমরা পানির প্রবাহটা আমাদেরকে নিশ্চিত করা। সেখানে যেটা ছিল যে 50-50 এবং তার চেয়ে বেশি পানি থাকলে কি হবে, এবং যেগুলো চুক্তিতে তো লেখা থাকে অনেক কিছু, কিন্তু ওটা তো হ্যাঁ, বাস্তবে তো যে লক বাস্তবায়ন হয় না বা গেটগুলো কিভাবে খুলবে সেটা একটা ব্যাপার আছে। যেমন ধরেন ফারাক্কা চুক্তি 109টা লক গেট আছে। তো এই লক গেটগুলো আপনি যদি মনে করেন যে বর্ষার মৌসুমে সবগুলো যদি একসঙ্গে খুলে দেয়, বাংলাদেশ পানির নিচে ডুবে যাবে, পানির নিচে ভাসতে থাকবে, তাহলে সেইগুলোর এই চুক্তির অংশ। তো সেই চুক্তিটা আমার মনে হয় এর জন্য টেকনিক্যাল টিম কাজ করছে। টেকনিক্যাল টিমের গুরুত্ব নিয়েই এটাকে বিবেচনা করা উচিত। আর ফারাক্কা বাঁধটা তো এখন তো ভারতের ভিতর থেকেও দাবি উঠছে, পরিবেশবাদীরা দাবি করছে ফারাক্কা গুড়িয়ে দাও। একসময় মৌলানা ভাসানী বলেছিলেন ফারাক্কা গুড়িয়ে দাও। তো ফারাক্কা থেকে যেভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে, এখন ভারতের পরিবেশবাদীরাও মৌলানার এই স্লোগানটা তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে। তারা এই জন্য বলছেন যে এই ফারাক্কার মাধ্যমে কেবলমাত্র বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেননা তারাও পর্যাপ্ত পানি, যে পানি প্রবাহ থাকা দরকার সেটা থাকছে না। আর একটা হচ্ছে ফারাক্কার এই পাড়ে যদি এই প্রবাহটা না থাকে, তো বাংলাদেশের পাশাপাশি আমি যেটা বলছিলাম যে পরিবেশ, উভয় দেশের পরিবেশই জন্য এটা একটা হুমকি হয়ে দাঁড়াবে। তো এই জন্য আমরা এখনও জানি না, আমরা আশাবাদী। ভারত অফিসিয়ালি কিছু বলে নেই, কিন্তু ভারতের দুই একটা পত্রপত্রিকা নিউজ দেখেছি যে ভারত এটাকে রিভিউ করার, কিংবা যে 50-50 70,000 কিউসেক থাকলে 50-50 পানি নেওয়ার যে প্রস্তাবটা, যেটা রয়েছে, ক্লোজটা রয়েছে, এটা চেঞ্জ করার প্রস্তাব দিতে পারে। তো আমরা আশাবাদী যে ভারত তার, এখন পর্যন্ত আমরা ভারতের মুখ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো অফিসিয়ালি কিছু না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এটা আশাবাদী। তবে একটা বিষয়টা হচ্ছে যে ফারাক্কা একটা চুক্তি, গঙ্গার বিষয় আরও কতগুলো জিনিস আমাদের আলোচনা ছিল, যেমন তিস্তাটা তো অলরেডি চুক্তিটা ফাইনাল হয়েছিল। ডক্টর নুরুল আমিন ব্যাপারী, পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটা এই সিদ্ধান্ত কে কিভাবে ব্যাখ্যা করবেন, বা এটা কতটা সাহসের সিদ্ধান্ত হয়েছে? আমি তো বলবো সাহসী সিদ্ধান্ত, এবং অনেক সময় দুঃসাহসিকও বলা যায়। তার কারণ আমাদের যে দেশ আর্থিক দিকে কতটুকু পারবে সেটি করতে, নিজের এটা বলা আছে যে আমরা নিজেরা এটা করব। সেই ক্ষেত্রে আপনার আবার যদি আপনার জাস্ট বৈদেশিক সাহায্যের প্রয়োজন হয়, কার নিকট সে সাহায্যটা করতে যাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট যাবে না চীনের নিকট যাবে? আর এটা যে নিজের পায়ের উপর তো দাঁড়াবে, কিন্তু যদি পারে সরকার তার খুবই ভালোর উপরে ভালো, কিন্তু তখন অবশ্য একটা প্রশ্ন দেখা দিতে পারে। কারণ এই সমস্ত দেশগুলো সাধারণত যখন সাহায্য করে, বৈদেশিক সাহায্যটা আসে, তখন তাদের স্বার্থের উপর নির্ভর করে আসে, এবং দেখা যাবে অনেকগুলো কন্ডিশন দিয়ে রাখবে যে তুমি আমার ইঞ্জিনিয়ারদের নিতে হবে, এইটা করতে হবে, অথবা এত পরিমাণে ইন্টারেস্ট দিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় চুলচেরা বিশ্লেষণ করে যদি সরকার অ্যাডভান্স করে থাকে, আমার মনে হয় ভালোর উপরে সবচেয়ে ভালো হবে। তার কারণ এটা এবং পদ্মাটা এবং তিস্তাটা অপরিহার্য এখন বাংলাদেশের জন্য। যদি সাইদ ভাই সুন্দরভাবে বলছেন, যদি নদীটা আপন গতিতে প্রবাহিত হতে পারত, তাহলে তো কথাই ছিল না, তাহলে সবচেয়ে ভালো অবস্থা ছিল। তার কারণ এই বাধা দিয়ে তো হয় কি পুরো পরিবেশকে নষ্ট করা হয়, এবং এই আমার একটা এমন অবস্থা সৃষ্টি হতে পারে, দেখবেন উত্তরবঙ্গে অনেক জায়গায় কিন্তু মরুভূমির মতো আচরণ করতেছে ওয়েদার। অর্থাৎ কী জন্য? আমি জাস্ট আপন গতিতে পানি প্রবাহিত হলে হতো কি এই অবস্থাটা সৃষ্টি হতো না। সেটার দিকে দেখা যায় ওই যে পরিবেশবাদীরা কেন না নেমে আসে, অর্থাৎ তারা এই পরিবেশকে নষ্ট করতেছে, অর্থাৎ মানুষ সভ্যতাকে বিনষ্ট করার যে পরিকল্পনা হয়ে যায়, কখনো
ইচ্ছাকৃতভাবে, কখনো আবার অনিচ্ছাকৃতভাবে হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা খুব সুন্দর প্ল্যান, পদ্মা যে ব্যারিজটা কিন্তু এটা নিয়ে তো অন্য কোনো শক্তি বা কোনো দেশের আপত্তির বা ভুরুকুটির কোনো আপাতত কোনো আপত্তি নেই, আপত্তি দেখা যাচ্ছে না, আপাতত দেখা যাবে না। কেন? কারণ ভারত কিন্তু কিছু ওপেনলি বলবেও না, যদি বলতে চায় তাহলে বলবে কেন, তুমি কি জন্য বলবা। এবং এখানে হচ্ছে ভারতের যেটা হচ্ছে পানির যে কিছু একটা, ভারত যে জড়িত না তা না, পুরোপুরি জড়িত। পানিটা তো আসবে ভারত থেকে, এখানে আসবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেটা পানিটাকে ধরে রাখা হবে, শুষ্ক মৌসুমে যখন পানিটাকে বন্টন করা হবে, অর্থাৎ কোন এলাকায় কতটুকু পানি যাবে, কি করবে। আর এভাবে যদি পানিটা যদি হঠাৎ করে যদি দেখা যায় শুষ্ক মৌসুমে যদি পানি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ওই যে সাগরে স্যালাইন ওয়াটারগুলি হবে কি আপনার একদম মিষ্টি পানিকে নষ্ট করে ফেলে। এমনকি মনে করেন চাঁদপুর পর্যন্ত এসে পড়তে পারে, আমার সুন্দরবন নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন জায়গায় চাষাবাদের জমিগুলিও নষ্ট হতে পারে, পরিবেশ নষ্ট হতে পারে, আমার মাছ নষ্ট হয়ে যাবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেই দিকে আমার মনে হয় এই যে আপনার পরিকল্পনাটি সরকার নিয়েছে, যদি সাকসেসফুল করতে পারে সবচেয়ে ভালো হবে। এবং কৃষিক্ষেত্র, কৃষকরা উপকৃত হবে, যেহেতু কৃষি প্রধান দেশ, সেই দিকে ভালো হবে। এখন প্রশ্ন হচ্ছে ভারত স্বাধীনভাবে কতটুকু আপনাকে অগ্রসর হতে দেবে, এটি প্রশ্ন। ওপেনলি তারা কিছু হয়তো বা বলবে না, ভিতরে ভিতরে যদি কিছু সিদ্ধান্ত। কিন্তু যেমন আবু সাইদ খান বলছিলেন যে এই যে পদ্মা ব্যারেজ, যেটা যদিও এটা এর আগে গঙ্গা ব্যারেজ নাম ছিল, তো এটা মানে সাকসেসফুল, সফল হতে হলে তো আসলে যে গঙ্গা চুক্তি যেটা, সেটা তো হতে হবে। তার কারণ ওই চুক্তি না হলে পানি তো আসলে আসতে হবে। ভেরি গুড, সেটা ডিসেম্বর মাসের মধ্যে চুক্তি হবে এবং ওটা আসতে হবে, ওটা তো পানিতে আসতে হবে। সেই চুক্তি খুব সম্ভবত আমার মনে হয় চিন্তা ভাবনা করে তো সরকার অগ্রসর হবে। কারণ ওপেনলি সরকার যে সমস্ত কর্মকাণ্ড করে, তাই হিডেনলি আবার অনেক সময় আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু করে অগ্রসর হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কী পরিমাণ দিবা। এবং সরকার হয়তো বা তার ভয়ের জন্য, আমার দেশের ভয়ের জন্য এটাও করতে পারে যেন আমি পানিটা যদি আমি রাখতে পারি, তাদের সাথে আলাপ আলোচনা করে রিজার্ভটা যদি আমি বেশি পরিমাণ পানি রাখতে পারি, তাহলে আমার সাহস থাকে যে তুমি আর শুষ্ক মৌসুমে আর আমাকে পানির অভাবে আমার কৃষিকে নষ্ট করতে পারবে না, আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সেই দিকে ভালো। আর পানি কিন্তু তারা সবসময় আটকাতে পারবে না। বর্ষার সময় তো কোনো কর্মেই ভারত পানি আটকাবে না, তাতে ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত। বিভিন্ন ভাগীরথী সব বিভিন্ন দিক দিয়ে এমন অবস্থা আটকায় না, বরং ওরা ছেড়ে দিয়ে আমাদেরকে আমি যেখানে প্রশ্ন করি যে বলে পানি দিব, ওই সময় তো আমার পানিটা ধরে ধারণ করে রাখতে হবে। ওই সময় তো আমার পানিটা কি জন্য ধারণ করে রাখবো, তখন তো আমার পানি চাওয়া লাগে না। ওই সময় আমি পানি পাচ্ছি, পর্যাপ্ত পরিমাণে পানি পাচ্ছি, আমি ধারণ করে রাখবো। আর সেটা যদি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ভাবে যদি চীনের সাহায্য গ্রহণ করে, আমি এখানে স্পষ্টভাবেই বলতে চাচ্ছি তিস্তা এবং এটা উভয়টাই চীনের সাহায্য নেওয়া উচিত। কেন? কারণ আপনি দেখবেন হুয়াংহু নদী কিন্তু একসময় এত অভিশাপ ছিল চীনের, সেই হুয়াংহু নদী কিন্তু আজকে চীনের ক্ষেত্রে আশীর্বাদ। অর্থাৎ নদী শাসনে এবং কিভাবে তাদের কন্ট্রোলে রাখতে, এটা চীনের মতো সবচেয়ে ভালো আমার মনে হয় কেউ জানে না, তার দেশের অভিজ্ঞতা দিয়ে। এবং এখানে তারা কিন্তু কয়েকবার এসেছে, তিস্তা তো তারা এসে বিভিন্নভাবে এসে অনেক দিন যাবত তারা আমার মনে হয় যে সাহস করে অগ্রসর হলে কিন্তু হয়ে যাবে। যেহেতু পদক্ষেপ নিচ্ছে, অবশ্যই একটা রাজনৈতিক সরকার, জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, অবশ্যই সরকারের সাহস থাকবে, নিজের দেশের স্বার্থ তো সবার আগে। আবু সাইদ খান, যে তিস্তা নিয়ে আপনি বলছিলেন যে এটা তিস্তার পানি বন্টন ইস্যুটি তো বাংলাদেশের দীর্ঘদিনের একটা অমীমাংসিত বিষয়, একবার হয়েও হলো না বিষয়টা 2011 সালে সম্ভবত মমতা ব্যানার্জির আপত্তির কারণে হলো না। এটা কিন্তু তিস্তা পানি বন্টন চুক্তি একদিকে অমীমাংসিত, আরেকটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, যেটা শুনছি যে চীন অর্থায়ন করবে। তো এখানে এই পরিকল্পনা চীন যদি বাস্তবায়ন করে, একদিকে অমীমাংসিত পানি বন্টন চুক্তি, একদিকে তিস্তা মহাপরিকল্পনা, এটা আসলে কিন্তু বিষয়টা কি হচ্ছে? ঘটনাটা তো ওখানে আটকে নাই, যে আমাদের একটা ব্যারেজ দরকার এবং চীন এটাকে অর্থায়ন করবে, এমন ব্যাপারটার ভিতরে এটা আটকে নেই। সেই সময় শেখ হাসিনার শাসনামলে ভারত এটাকে প্রস্তাব দেওয়া হয়।
তখন বাংলাদেশ গভর্নমেন্টের সামনে একটা সংকটে পড়ে। প্রথমে চীন করতে চেয়েছিল, পরে ভারতও করতে চায়। ভারতও চেয়েছিল, এবং চীনের তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর গিয়ে ওইটা চুক্তিটা হওয়ার কথা ছিল, উনি এটাকে স্থগিত করে রাখেন। তারপরে ভারতের সঙ্গেও এই চুক্তিটা হয়নি, বরং ভারতের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। তো এখানে একটা সংকট রয়ে গেছে যে এটা কি চীন করবে না ভারত করবে, কিংবা যৌথভাবে চীন এবং ভারত করবে। ভারতের এখানে কিছু আপত্তি রয়ে গেছে যে তিস্তার ওই এলাকায়, ভারতের যে আপত্তিটা যে তিস্তার ওই এলাকায় যদি চীনা চীনা কারিগররা কিংবা তাদের ভাষায় চেনা অন্যান্য যে সব লোকজন যদি এখানে হাজির হয়, সেটা ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকি, এটা রয়ে গেছে। পদ্মার ক্ষেত্রে বোধহয় যেহেতু এটা বেশ দূরে, এটা রাজবাড়ী এবং পাবনার এখানে, তো এইটার ক্ষেত্রে বোধহয় ওই আপত্তিটা কার্যকর হবে না। আর একটা হচ্ছে যেমন নুরুল ভাই বলেছেন যে এটা টাকা বাংলাদেশ নিজস্ব, সবই তো পদ্মাও তো নিজস্ব অর্থায়নে করে। তারপরে তো আমরা জানি যে বিদেশি ঋণ কীভাবে এই নিজস্ব অর্থায়নের ভিতরে ঢুকে যায়। যেমন তিস্তার যে প্রাথমিক এস্টিমেট যেটা দেখলাম, সেটা হলো $3.86 বিলিয়ন। তো এই অর্থ বাংলাদেশের এই অবস্থায় তাকে তো সাহায্যের হাত বাড়াতেই হবে, সেটা চীনের কাছে বাড়াক আর অন্য কারো কাছে বাড়াক। তো এই প্রশ্ন বাংলাদেশ এখন এক ধরনের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছু সমস্যা তৈরি হয়েছে। একদিকে হলো যে বাংলাদেশ কোন দিকে ঝুঁকবে, ভারতের দিকে না চীনের দিকে, কিংবা বাংলাদেশ ভারসাম্যপূর্ণ, বাংলাদেশের মতো ছোট দেশ কিংবা এই দুই বিরাট প্রতিবেশীর সামনে আমাদের একটা ভারসাম্যপূর্ণ নীতি দরকার। তো আমরা বিভিন্ন সময় ঝোঁক দেখেছি, কিন্তু আমরা কারো কোলে কোল ঘেঁষা নীতি গ্রহণ করা হয়নি, কারো দিকে ওই ধরনের নীতিটা গ্রহণ করা হয়নি। আমরা যদি লক্ষ্য করি যে কোল ঘেঁষা নীতি তো ছিল এর আগে, যখন না আমি সেই কথাটাই বলি, আমি ওইটাকে একটু ক্লিয়ার করছি। যেমন আপনি যদি ধরেন যে মুজিব সরকার, জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়ার প্রথম সরকার এবং খালেদা জিয়ার সরকার এবং শেখ হাসিনার প্রথম সরকার, তখন কখনো কখনো ভারতের প্রতি ঝোঁক কিংবা কখনো কখনো মার্কিনের প্রতি ঝোঁক ছিল, কিন্তু এই ঘেঁষা নীতি গ্রহণ করা হয়নি। শেখ হাসিনার শাসনামলে প্রথম ভারত ঘেঁষা নীতি গ্রহণ করা হয়, অর্থাৎ ভারসাম্যটা নষ্ট হয়, এবং অন্তর্বর্তী সরকারের আমলে তার বিপরীতে এখানে মার্কিন ঘেঁষা নীতিটা গ্রহণ করা হয়। এখন প্রশ্নটা দাঁড়িয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং চীনের ক্ষেত্রে ঝোঁক কোনটা, এখন সেখানে মার্কিন ঢুকে গেছে। তো এখন এই ক্ষেত্রে মার্কিনের সঙ্গে যে বাণিজ্য চুক্তি, যে সেইটা তার একটা বড় আলোচনা, সেটা আমি যাচ্ছি না। তো এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের এই সমস্ত প্রকল্পগুলো কিভাবে বাস্তবায়ন হবে, কিংবা আমরা কোনো আন্তর্জাতিক গুটির শিকার হব কিনা, আন্তর্জাতিক গুটির শিকার হব কিনা, এই ধরনের ব্যাপারটা রয়ে গেছে। তারপরেও বাংলাদেশে আমার কাছে যেটা মনে হয়েছে যে পদ্মা ব্যারিজটা এটা করা অসম্ভব না, এটা করা সম্ভব। এটা করার ক্ষেত্রে বোধহয় বহির্দেশীয় কোনো চাপ থাকার কথা না এখন পর্যন্ত আমার মনে হয়। কিন্তু বাংলাদেশ আগ বাড়িয়ে কেন বলবে যে কারো ভুরুগুটি ইত্যাদি, এটা আমার কাছে কূটনীতিক মনে হয় না। যে কেন আমি আগ বাড়ে শত্রুকে ডেকে আনবো, এটা তো কেউ তো এখন পর্যন্ত বলে নেই। অতএব বাংলাদেশের কাজটা করা উচিত, যতটা বাগাড়ম্বরের চেয়ে নীরবে কাজটা করাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে এটা একটা সমস্যাও তৈরি হয়েছে, আমি তো দেখলাম যে তিস্তা পাড়ের মানুষ যারা, এবং এই তিস্তা চুক্তিটাই অগ্রাধিকার ছিল সরকারের, কিন্তু হঠাৎ করে পদ্মা ব্যারেজ হবে, তিস্তা ব্যারেজটা স্থগিত থাকবে, এটা কিন্তু দুই অঞ্চলের মানুষের মধ্যে স্থগিত থাকবে এরকম কি বলেছে সরকার? না, এটা তো হচ্ছে না, এটা তো একনেকে পাশ হয়ে গেছে। ওই চুক্তি নিয়ে তার কেউ কথা বলছে না। কোনটা নিয়ে? তিস্তা নিয়ে তার কথা বলছে না। না, হ্যাঁ সেটা পাস তো হয়েছে, মানে স্থগিত তো না, স্থগিত না, এখন তার হচ্ছে না। এই মুহূর্তে তো গভর্নমেন্টের প্রায়োরিটিটা হচ্ছে যে পদ্মা ব্যারেজ, কেন এটা অলরেডি একনেকে টাকা পাস হয়ে গেছে এবং ইত্যাদি। না কয়েকদিন আগেও তো চীন ঘুরে আসতো না, সেখানে বল চীন অর্থায়ন করবে, এটা কথাবার্তা তো চলছে। চীনের যে তিস্তা তিস্তা পরিকল্পনার তো কোনো কার্যকর কোনো অফিসিয়াল কোনো উদ্যোগ গ্রহণ করা নেই। আর এটা তো একনেকে পাস হয়ে অলরেডি নিয়ে হয়েছে, এবং ওখানে তিস্তা পাড়ের মানুষদের পক্ষ থেকে
দেখলাম পত্রপত্রিকায় লেখালেখি আপত্তি উঠেছে যে এতদিন তিস্তা ব্যারেজ, এখন তিস্তা ব্যারেজকে হিমাগারে কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারগুলোও তো একটা রয়েছে। আচ্ছা, যা হোক, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্বার্থে, সামগ্রিক স্বার্থে, টেকনিক্যাল ব্যাপারটা অত বলতে পারবো না, তো তিস্তা ব্যারেজ এবং পদ্মা ব্যারেজ অর্থাৎ আমাদের পানির সদ্ব্যবহারের জন্য এটা হতেই পারে। খুবই খুবই দরকার। অধ্যাপক ডক্টর নুরুল আমিন, ব্যাপারে যেটা এই যে তিস্তা নিয়ে যে পানির রাজনীতি দীর্ঘদিন ধরেই চলছে, যেটা আমাদের ন্যায্য হিস্সা সেটা তো পাচ্ছি না, এটা নিয়ে তো অনেক পলিটিক্স বা রাজনীতি হলো। এখন যে পর্যায়ে এসে দাঁড়ালো, যেহেতু নতুন সরকার, এখানের এই পলিটিক্সটা আসলে কিভাবে দেখেন? আমি একটু জাস্ট অন্যভাবে আলোচনা করতে চাচ্ছি। এই জন্য আমার মনে হয় এই সরকার তিস্তা নিয়ে যে পরিকল্পনা, মহাপরিকল্পনা, এটি স্থগিত করেননি। তার কারণ, তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু কিছুদিন আগে চীনে গিয়েছিলেন, এবং চীনে তো যাওয়ার সবচেয়ে বড় লক্ষ্যই ছিল তিস্তাকে কেন্দ্র করে। এবং আবু সাইদ ভাই সুন্দরভাবে বলছে, কিছু বলছেন এবং কিছু বলেননি। সেটি হচ্ছে কিছু বলেননি সেটি আর আমি বেশি আলোচনা করতে চাচ্ছি না, বলারটাই আলোচনা করতে চাচ্ছি। সেটি হচ্ছে, যেমন আমাদের যে আগের সরকারটি, এই সরকারটি কিন্তু সবাই জানে, পৃথিবী সবাই জানে, এই সরকার এত কোল ঘেঁষা ছিল ভারতের প্রতি, এটি অবর্ণনীয়, এটি লজ্জাস্কর ব্যাপার ছিল একটা দেশের পক্ষে। একটা দেশে প্রাইম মিনিস্টার যখন অন্য দেশে গিয়ে বলে, ভারতকে আমি এত দিয়েছি, উজাড় করে দিয়েছি, সারা জীবন ভারত স্মরণ রাখবে, এটি যে স্পষ্টভাবে দিবালোকের মতো সত্য। সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছিল আমার দেশের স্বার্থের দিকে নেই। আমার রাডার সিস্টেমটা পর্যন্ত তারা আমাদের ইউজ করতে দেয়নি, এবং প্রতিটি ক্ষেত্রে তারা কন্ট্রোল করছে, এটি সত্যি ঘটনা। হ্যাঁ, ইউনূস সাহেবের ক্ষেত্রে কিন্তু তিস্তা চুক্তির আগে কিন্তু একটু লক্ষ্য করবেন, আমরা সবাই জানি এই চীনে কিন্তু ফর্মার প্রাইম মিনিস্টার গিয়েছিলেন, হ্যাঁ, এবং 4 দিন খুব সম্ভবত সফরে কর্মসূচি ছিল, তিনি একদিন আগে এসেছিলেন না, তাকে ইনডাইরেক্টলি চায়না থেকে এমন অভ্যর্থনা দেওয়া হয়েছে, প্লিজ ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি, অর্থাৎ আর তোমার প্রয়োজন নেই। তারা বুঝে ফেলছে, তাদের তো গোয়েন্দা পদ্ধতি আছে, তারা বুঝে ফেলছে যে আসার আগে ভারত একটা ব্রিফিং দিয়েছে যে তিস্তা সম্পর্কে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। ফলশ্রুতিতে কি করেছে, এটা জানার ফলে কিন্তু তারা একটা শীতল অভ্যর্থনা দিয়েছে, উষ্ণ অভ্যর্থনায় কিন্তু শেখ হাসিনা ওয়াজিদকে দেয়নি, এসে পড়লেন। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমার দেশের আন্দোলনকারীরাও কিন্তু তখন একটা মেসেজ পেয়ে গেল। কি মেসেজ? দেন চায়নার সাথে সম্পর্কটা শিথিল, সেটা ভিন্ন ওই আলোচনা এখানে আসবো না। মার্কিন যুক্তরাষ্ট্রের তো অন্যরকম শিথিল ছিল, বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু একটি কারণ আছে। এটা ইউনূস সাহেব এসে কিন্তু আবার উষ্ণ সম্পর্কে স্থাপন কার সাথে? চীনের সাথে করলেন। সে তো মার্কিন যুক্তরাষ্ট্র তার পুরানো বন্ধু, মাইক্রো ইকোনমির যে ফ্রেন্ডশিপ, এইটা তো ইউনূস সাহেবের সাথে তার আগের সম্পর্ক ছিল। সেই ক্ষেত্রে আমরা দেখব ইউনূস সাহেব কিন্তু তিস্তা ব্যারেজের কাজ অনেক অ্যাডভান্স করেছেন। আপনি দেখবেন সেক্রেটারিয়েট থেকে বিভিন্নভাবে যে আলাপ আলোচনা হয়েছে চীনের সাথে, এবং কত হাজার কোটি টাকা লাগবে, কত দিতে হবে বাংলাদেশে, পুরোপুরি প্রায় আলোচনা হয়েছে। এবং এটাকে কিন্তু আমার মনে হয় মেটালাইজ করতে কিন্তু বেশি সময় লাগবে না এই বর্তমান সরকারকে, যদি সে মিন করে। হয়তো বা গভর্নমেন্ট, বর্তমান সরকার আসছে 3 মাস যাবত, তো ওয়েট অ্যান্ড সি পলিসি নিচ্ছে যে না, আমি আমার বড় একটা বন্ধু রাষ্ট্র ভারত, সে কি পরিমাণ অগ্রসর হতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এখানে ভারতের অর্থনৈতিক দিকে এত শক্তিশালী ইকোনমি নেই যে তারা তিস্তা যে চুক্তিটা করবে, হ্যাঁ, সে পানি বন্টন সহ সমস্ত এটা, এবং এই টাকা পয়সাটা কিন্তু ভারতের হাতে নেই। ভারত তো এইভাবে নিজে তো দেউলিয়াগ্রস্ত একটা দেশ। অত আপনি দেখবেন তার ইকোনমির লেটেস্ট কন্ডিশনটা দেখেন, কত পরিমাণ ঋণ তার আছে, সে কীভাবে করতে হবে। একমাত্র কিন্তু আমি দেখি এখন কিন্তু সেই দিকে কিন্তু চায়নার পর্যাপ্ত পরিমাণ অর্থ তার হাতে আছে, এবং সে বসে রয়েছে টাকা নিয়ে যে না, আমি ইনভেস্ট করবো, তার তো লভ্যাংশ লাগবে, ইন্টারেস্ট লাগবে, নিয়ে নিবে সেইখান থেকে। একটা রাজনৈতিক দিক হচ্ছে চায়নার সবচেয়ে বড়, ওই যে চিকেন নেক, এইখানে চায়না যদি বসতে পারে
তাহলে ওই সেভেন সিস্টারকে সে নিয়ন্ত্রণ কিন্তু এই করতে পারে। জায়গায় তো সরকার ভারসাম্য কিভাবে করবে? যেখানে এখানেই তো চীনের এখানে স্বার্থ রয়েছে, ভারতের স্বার্থ রয়েছে, এখানে- যে জন্য শেখ হাসিনাকে ভারত করতে দেয়নি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এখন এই সরকার যে কিছুক্ষণ আগে সাইদ ভাই যে কথা বললেন যে আমরা কখনো, এই শব্দটা আমি ইউজ করতে চাচ্ছি, আমরা নতজানু সরকার কখনো ছিল না। আমি তো বলবো 15টি বছর পুরো নতজানু সরকার ছিল হাসিনা ওয়াজেদের সরকারটি। এক নতজানু মানে কল্পনা করা যায় আমি না। ওখানেই বলেছি, ওটাই প্রথম হ্যাঁ, ফলশ্রুতিতে আমি কি করবো আপনার এখানে হয়তো বা আমি আমার যেটা মনে হয় বর্তমান সরকার কিছু ওয়েট অ্যান্ড সি পলিসি নেবে, তুমি কেমন অগ্রসর হতে পারে। কিন্তু যদি চায়নার সাথে চলে যায়, এটার জন্য সবচেয়ে দোষ হবে তার ভারতেরই। ভারতের সুন্দরভাবে তারা হ্যান্ডেল যদি না করতে পারে, তাহলে কিন্তু কোনো কর্মী আমাদের কিন্তু ওখানে না যেয়ে কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে তারা এমন একটা বিষয় হারাবে যে তারা সারাটা জীবন পস্তাবে। তার কারণ আপনাকে সহজ করে দিচ্ছি, মাত্র 20 কিলোমিটার জায়গাটা যেখানে তারা আমাদের যেই তিস্তার যে পাটটা আমাদের এখান থেকে কিন্তু একবার যদি তারা চায়না ইন্টার করে, চুক্তিতে স্বাক্ষর করে কাজটা শুরু করে, তাহলে চায়না আর্মস ফোর্স অর্থাৎ বলবে তার এইটাকে সম্পদ রক্ষার জন্য ইঞ্জিনিয়ারও তো থাকবে। ইঞ্জিনিয়ারকে সেনাবাহিনী কোর্ট থেকে নিয়ে আসবে, তারপরে বলবে আমায় কিছু আধা সামরিক বাহিনী কিছু রাখতে হবে, কেন আমার সম্পদটা একটু দেখতে হবে, আমার তো হাজার হাজার কোটি টাকা আসবে। ওইটা পিপলস আর্মি লোক ঢুকাই দিবে, তাদের ইন্ডিয়ার ভয় তো এখানে। সেই জন্যই তো ইন্ডিয়ার আপত্তি। হ্যাঁ, তাই সুতরাং আপত্তি করলে হবে না, তার বুঝতে হবে এবার কিভাবে আমি অগ্রসর হব। আর যেই সরকার রাজ্যে আসছে, এই সরকার তো আরও তো আপনার সাধারণ সাম্প্রদায়িক সরকার বেশি, তারা তো করতে দিবে না যে জাস্ট এটা আবার মুসলমানদের ভালোর জন্য কিছু হয়ে যায় কিনা, বাংলাদেশে কিছু হয় কিনা। ফলশ্রুতিতে দিল্লি ভিন্ন কার্ড ভিন্নভাবে খেলতে চাবে। কিন্তু আমার মনে হয় বর্তমান সরকার যে কোনোভাবে এই তিস্তা সমস্যাটা সমাধান করবে। এজন্য তিস্তা পারে লাখো জনতা কিন্তু এটা চায়। কারণ এবং এইটা তিস্তা চুক্তি হওয়া বা তিস্তার জন্য কি যে সমাবেশ করেছিল বিএনপি নির্বাচন আগে, বিএনপির দিক থেকেও তো অনেক বড় অফকোর্স ভোট ব্যাংক তো তারা ওখানে নেই। এবার যদি না করে 5 ইয়ার্স পর তো তারা ওখানে যাবে, তখন ভোট চাবে না তারা, তখন কি হবে? এইভাবেই তো উত্তরবঙ্গ জামাত অবস্থা, যে জামাতের কোনো ছিল না। আপনার রংপুর দেখেন না, পুরো জামাত দখল করে ফেলছে, আশেপাশে যেটা আছে। ফলশ্রুতি কি হবে? ওই মানুষগুলিকে মোটিভেটেড করে ফেলবে যে ভাই ওরা ইন্ডিয়ার দিকে ধাবিত করতে চায়। অলরেডি জামাত তো হুঙ্কার দিয়েছে, জামাতে আমি হুঙ্কার দিচ্ছে না যে এটা করতে আরো হবে। দিবে। এই জন্য আমার মনে হয় আপনি দেখবেন এই কাজটা খুব তাড়াতাড়ি হবে। কারণ তারেক রহমান সাহেব চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন যে আগে তো তার ক্ষমতা আসতে হবে, থাকতে হবে, পরে সে ভারতের সাথে ফ্রেন্ডশিপ করতে। যে আমরা শেষ করব আবু সাইদ খান, যেটা চীনের স্বার্থ ভারতের স্বার্থ, এখানে চীন যেখানে আছে সেখানে আবার যুক্তরাষ্ট্রের দৃষ্টিও তো থাকে, তো এই ভারসাম্যটা সরকার না, আমি একটু অন্যভাবে দেখি। আমার কাছে মনে হচ্ছে যে এটা গভর্নমেন্টের দিক দিয়ে ঠিকই আছে যে তিস্তা ব্যারেজ এটা প্রায়োরিটি থাকা উচিত না, কেন যেখানে একটা বিতর্কিত ব্যাপার রয়ে গেছে। আর যেটা নুরুল আমিন ভাই বললেন, যদি চীনের যদি এরকম বাহিনী এখানে ঢুকে যায়, ভারতের তো সেই ভয়, অতএব সেইটা তো আর বাংলাদেশ এই ঝুঁকিপূর্ণ কাজে যাওয়াটা বাংলাদেশের জন্য, তো বাংলাদেশ তার সীমানায় কোনো দেশের সৈন্য কিংবা কোনো দেশের কোনো সংঘাতকে আমরা ওয়েলকাম করতে পারি না। বরং আমাদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে তিস্তা চুক্তি, এবং সেই তিস্তা চুক্তির ব্যাপারে হ্যাঁ এখানে সাম্প্রদায়িক সরকার এসছে, অর্থাৎ কিন্তু একটা সুবিধার দিকও আছে যে কেন্দ্রীয় মোদী সরকার, এখানেও মোদী সরকার, মানে শুভেন্দু মোদীতে এক সরকার। অতএব মমতার আপত্তির মুখে মোদী সরকার করতে পারেনি। অতএব সেই ক্ষেত্রে বাংলাদেশের সেটা হচ্ছে যে এখন তো আর মমতা নাই, ভিন্ন সরকার নাই। অতএব সেই জায়গা থেকে যদি বাংলাদেশ ঠিক মতো অগ্রসর হতে পারে, তাহলে কূটনৈতিকভাবে সম্পর্ক কেন্দ্রের কথা রাজ্য এবার শুনলেও শুনতে পারে। শুভেন্দুর যে ক্যারেক্টার, সেটা কি আপনি মনে করেন যে বাংলাদেশের জন্য ভালো হবে এমন কিছু? শুভেন্দু কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মোদি যদি ডিটারমাইন্ড হয়, মোদি যদি ইচ্ছা প্রকাশ করে, শুভেন্দু জি হুজুর করবে। কেননা শুভেন্দুর আলাদা কোনো অস্তিত্ব নেই। আমরা যদি মনে করি হ্যাঁ মমতার আলাদা অস্তিত্ব ছিল, যে কারণে মমতা এখানে বিরোধী অবস্থান গ্রহণ করতে পারছে। অতএব বাংলাদেশ যেটা করেছে যে তিস্তা ব্যারেজকে স্থগিত রেখে তিস্তা চুক্তির দিকে তার অগ্রসর হওয়াটাই হচ্ছে যুক্তিযুক্ত, এবং কূটনৈতিকভাবে সেইটি হলো তার সেই দৃষ্টিভঙ্গিটি হওয়া উচিত। বাংলাদেশ সেই ক্ষেত্রে ভুল করে নাই। আমার মনে হয়
যে দ্রুত তিস্তা চুক্তির জন্য তার অগ্রসর হওয়া উচিত, এবং সেই সঙ্গে আরও যে মনোমোহরী, খোয়াই, গোমতী, ধরলা, দুধকুমার, এই যে নদীগুলো নিয়ে যে আলোচনা ছিল, এটাও কিন্তু আলোচনার টেবিলে আছে। তো এই জায়গাটাকেও আবার বাংলাদেশের সামনে নিয়ে আসা দরকার, কেননা বাংলাদেশের সামগ্রিক স্বার্থে এই বিষয়গুলোকে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা করা। আর একটা হচ্ছে যে ভারত চীন খেলার মধ্যে আমাদের ঢোকাটা ঠিক না। এমনকি যেটা হচ্ছে যে মার্কিনী খপ্পরে গিয়ে আমরা যাওয়ার ব্যাপারটা, এবং মার্কিনী খপ্পর আর একটা বিপজ্জনক, যেমন সেটা ভারত এবং চীন উভয়ই কিন্তু চায় না যে মার্কিনের কর্তৃত্ব হোক, এবং ভারতে কিন্তু এই ধরনের চুক্তি করে নাই, যে অসম্মানজনক চুক্তি করা হয়েছে। এখন আবার কি আর একটা চুক্তি সে যে করেছে, বাংলাদেশ তো কিছুই বলছে না। মার্কিনের সঙ্গে যে কি গোপনে গোপনে তলে তলে কি হচ্ছে আমরা কিছুই জানি না। অতএব এগুলো এক্সপোজড হওয়া উচিত আমাদেরকে। বরং সেই ক্ষেত্রে যেটা করার দরকার, মার্কিন নয়, ভারত এবং চীনের সঙ্গে, চীনকে নিয়ে আমাদের অগ্রসর হতে হবে, এবং সেখানে একটা ভারসাম্যটা গুরুত্ব। সেইটাই তো একটা কঠিন কাজ। তবে যেটাই হোক, এই সরকারের যে স্লোগান, সেটা হলো সবার আগে বাংলাদেশ। সেটা তো বাংলাদেশের মানুষের কথা, বাংলাদেশের স্বার্থ যেখানে, সেইভাবে সব কিছু ঠিক করা হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারে আপনাকে অনেক ধন্যবাদ। আবু সাইদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।